26 জুলাই 1999 ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হলো। কিন্তু এই যুদ্ধ ভারত পাকিস্তানের মাটিতে লড়ছিল না, লড়ছিল নিজের দেশের মাটিতেই, কারগিলে। এই যুদ্ধের জন্য ভারত একদমই প্রস্তুত ছিল না। উঁচু পাহাড়ের উপর থেকে পাকিস্তানিরা হামলা চালাচ্ছিল। উঁচুতে থাকায় তারা ভারতীয় সৈন্যদের অবস্থান খুব সহজেই দেখতে পাচ্ছিল। একের পর এক আক্রমণে ভারতীয় সৈন্যদের জমা করা অস্ত্রশস্ত্র, তাঁবু ধ্বংস করা হচ্ছিল। অনেক সৈন্য মারা যায় কয়েকদিনের যুদ্ধে। পাকিস্তানিদেরকে আক্রমণের একমাত্র উপায় ছিল আকাশপথে আক্রমণ, কারণ ওরা অনেক উপরে পাহাড়ে লুকিয়েছিল। এই আকাশপথে আক্রমণের জন্য কিছু অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন ছিল, যা ভারতের ছিল না। ইউএসএ, ব্রিটেন, ইউরোপের অনেক দেশেরই এই অস্ত্র ছিল, কিন্তু তারা ভারতকে দিতে রাজি ছিল না, কারণ আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ভারত পরমাণু বোমার টেস্ট করার পর ইউএসএ অসন্তুষ্ট হয়। তারা মেনে নিতে পারেনি ভারতের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশ ইউএসএর মতো পরমাণু শক্তিধর দেশের সমকক্ষ হয়ে উঠবে। তাই ইউএসএ ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কোনো দেশ ভারতকে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারবে না, এই আদেশ দেয় আমেরিকা ভারতকে জব্দ করার জন্য। এই সময় ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে ইসরায়েল। ইসরায়েল এমন অস্ত্র ভারতকে দেয় যা দিয়ে উপর থেকে টার্গেট করে পাকিস্তানিদের সেনাঘাঁটি নষ্ট করা হয়। প্রচুর পাকিস্তানি সৈন্যকে মারা হয়। পাকিস্তান লজ্জাজনকভাবে হেরে যায় ভারতের কাছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল তো ইউএসের বন্ধু, তাহলে ইসরায়েল ইউএসের কথা অমান্য করে ভারতকে সাহায্য করলো কেন? চলুন এই ভিডিওতে গল্পটা জেনে নিই। নমস্কার বন্ধুরা, গল্প বাজারে আপনাদের স্বাগত। 1971 সালের যুদ্ধে ভারতের কাছে গোহারা হেরে যায় পাকিস্তান। এমনকি পূর্ব পাকিস্তান, যা এখন বাংলাদেশ নামে পরিচিত, সেই এলাকাও পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয় ভারতের জন্য। 1984 সিয়াচেন ওয়ার হয় ভারত আর পাকিস্তানের মধ্যে। এই যুদ্ধেও পাকিস্তান হেরে যায়। বারবার ভারতের কাছে হেরে যাওয়াটা পাকিস্তান হজম করতে পারছিল না। পাকিস্তানের এক সৈনিক পারভেজ মুশারফ, যার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, ও কিছুতেই ভারতের কাছে হার মেনে নিতে পারছিল না। এক সময় ওর ভাগ্য পরিবর্তন হয়। 1998 সালে একজন সাধারণ সৈন্য থেকে পারভেজ মুশারফ পাকিস্তানের আর্মি চিফ এর পদে নিযুক্ত হন। মুশারফ এবার লেগে পড়ে তার বহুদিনের প্রতীক্ষিত প্রতিশোধ নেবার কাজে। আর্মি চিফ হওয়ার পরই উনি ভারতের বিরুদ্ধে অপারেশন বাদর লঞ্চ করেন। এই অপারেশনের উদ্দেশ্য ছিল ভারতের ভিতরে প্রবেশ করে ন্যাশনাল হাইওয়ে 1A এর দখল নিয়ে কাশ্মীর আর লাদাখের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। হাইওয়ে 1A হলো একটি ইম্পর্টেন্ট রাস্তা, যা শ্রীনগরের সঙ্গে লাদাখকে আর লাদাখের সঙ্গে সিয়াচেনকে যুক্ত করে। যদি শ্রীনগরের সঙ্গে লাদাখের যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে লাদাখ আর সিয়াচেন খুব সহজেই পাকিস্তান দখল করে নেবে, আর এর সঙ্গে কাশ্মীরের অনেকটা অংশ পাকিস্তান নিয়ে নেবে। কিন্তু তাসি নামগিয়াল পাকিস্তানের প্ল্যানের উপর জল ঢেলে দেয়। তাসি নামগিয়াল কাশ্মীরের একজন স্থানীয় পশুপালক ছিল। উনি ওনার হারিয়ে যাওয়া ইয়াককে খুঁজছিল। তখন পাঠানি জামা কাপড় পরা কিছু লোকজনকে তিনি দেখতে পান, যারা বাঙ্কা তৈরি করতে ব্যস্ত ছিল। ওদের কাছে অনেক অস্ত্রশস্ত্রও ছিল। তাসি ওদের গতিবিধি দেখে সন্দেহ হয়। উনি ভারতীয় সেনাকে কথা জানায়। ভারতীয় সেনা বুঝতে পারে সন্দেহজনক ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটেছে ভারতের সীমান্তে। ভারত কিছু ব্যবস্থা নেবার আগেই 2 দিনের মধ্যে এই অনুপ্রবেশকারীরা 5 মে 1999-এ 5 জন ভারতীয় সৈনিককে গুলি করে মেরে দেয়। তারপর 9 মেতে ভারতের অস্ত্রাগারে আক্রমণ করে অনেক অস্ত্র নষ্ট করে দেওয়া হয়। এরপর পাকিস্তানিরা ভারতের বর্ডারের অনেকটা ভিতরে প্রবেশ করে এবং অনেক এলাকা দখল করে নেয়। পাকিস্তানিদের তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই ঘটনা অস্বীকার করতে থাকে। মিথ্যা কথা বলা পাকিস্তানের স্বভাব। ভারত এই আক্রমণ আর দখলদারি প্রতিহত করার জন্য অপারেশন বিজয় লঞ্চ করে 10 মে 1999 সালে। অপারেশন লঞ্চ হওয়ার পর সৈন্যদের কাশ্মীরের বিভিন্ন দিক দিয়ে কারগিলে পাঠানো শুরু হয়। কিন্তু একটা সমস্যা দেখা দেয়, কারগিলে উঁচু পাহাড়ের ওপর পাকিস্তানিদের বাংকার ছিল। তাই সহজেই ভারতীয় সৈন্য যারা পাহাড়ে ওঠার চেষ্টা করছিল, তাদের পাকিস্তানিরা গুলি করে মেরে ফেলতে পারত। এই সমস্যা থেকে মুক্তির জন্য সৈন্যরা রাত্রিবেলায় পাহাড়ে উঠতে থাকে। এত ঠান্ডায়, এত প্রতিকূল জায়গায় রাতের অন্ধকারে ওঠা খুব কঠিন ছিল, কিন্তু ভারতীয়রা সেটা করে দেখায়। অপারেশন বিজয় শুরু হওয়ার 3 দিনের মধ্যেই ভারতীয় সেনারা DRAS সেকশন, মুস্কো সাব সেক্টর, পয়েন্ট 4295-4460 দখল করে নেয়।
যতই যুদ্ধ এগোচ্ছিল, যুদ্ধে শহীদের সংখ্যাও বাড়ছিল, কারণ পাকিস্তানিদের কাছে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হলো উচ্চতা। ওরা পাহাড়ে লুকিয়ে উঁচু থেকে ভারতীয় জওয়ানদের টার্গেট করছিল। ওদের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা ইন্ডিয়ান এয়ারফোর্সকে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। 26শে মে 1999-এ ইন্ডিয়ান এয়ারফোর্স অপারেশন সাফেদ সাগর লঞ্চ করে। ইন্ডিয়ান এয়ারফোর্স আর্মিদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করার সঙ্গে সঙ্গে পাকিস্তানিদের বাংকারগুলিকেও আক্রমণ করা শুরু করে। কার্গিলের মতো উঁচু পাহাড়ে আক্রমণ করা এয়ারফোর্সের জন্য কঠিন হচ্ছিল। এর মধ্যেই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নির্দেশ দেয় এলওসি যেন ভারতীয় এয়ারফোর্স ক্রস না করে। এয়ারফোর্সের জন্য লড়াইটা আরও কঠিন হয়ে যায়, কারণ এলওসি ক্রস না করে পাকিস্তানি বাংকার টার্গেট করা কঠিন ছিল। ভারত 4 ধরনের এয়ারক্রাফট লঞ্চ করে: MI-17, MiG-21, MiG-23, MiG-27। এরা ভালোভাবেই তাদের কাজ করছিল, পাকিস্তানিদের অনেক বাংকার ধ্বংস করছিল, অনেক পাকিস্তানিদের হত্যা করছিল। কিন্তু এর মধ্যে একটি বিপদ ঘটে যায়। বিমানে গোলযোগের জন্য এয়ার মার্শাল নচিকেতাকে জরুরি অবতরণ করতে হয়। এই অবতরণের কথা উনি তার কাছাকাছি থাকা এয়ার মার্শাল অজয় আহুজাকে জানায়। অজয় ওনাকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, আর এলওসির কাছে কোথায় এয়ার মার্শাল নচিকেতা অবতরণ করেছেন তা তিনি খুঁজতে থাকেন। কিন্তু এই সময় পাকিস্তানি মিসাইল ওনার এয়ারক্রাফটকে আঘাত করে। এর জন্য অজয়কেও জরুরি অবতরণ করতে হয়। উনি কিন্তু ভারতের মাটিতে অবতরণ করেছিলেন, কিন্তু নচিকেতা এলওসির অপর দিকে অর্থাৎ পাকিস্তানের দিকে অবতরণ করেন এবং পাকিস্তানি সেনার হাতে উনি বন্দী হন। অজয় ভারতের মাটিতে অবতরণ করলেও পাকিস্তানি সেনারা এলওসি ক্রস করে ভিতরে ঢুকে আসে আর অজয়কে হত্যা করে। নচিকেতাকেও তার সেটাই করতে চেয়েছিল, কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হয়। 3 জুন নচিকেতাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। উঁচু পাহাড়ের কোথায় পাকিস্তানি সেনারা লুকিয়ে আছে তা ভারতীয় সেনারা জানত, কিন্তু এক্স্যাক্ট লোকেশনকে টার্গেট করে লেজার পদ্ধতিতে আক্রমণ করার মতো প্রযুক্তি ভারতের কাছে ছিল না, যার জন্য বেশিরভাগ টার্গেট মিস হয়ে যাচ্ছিল। ভারতের কাছে এবার একমাত্র পথ ছিল অন্য দেশ থেকে অস্ত্র আমদানি, কিন্তু ইউএসএ সব দেশকে আদেশ দিয়েছিল ভারতকে সাহায্য না করতে। এমনকি ইউএসএ ভারতকে আরও বিপদে ফেলার জন্য জিপিএস লোকেশন ভারতকে দিতে অস্বীকার করে, যার জন্য ভারত পাকিস্তানিদের সঠিক লোকেশন জানতে না পারায় বারবার আক্রমণে ব্যর্থ হচ্ছিল। এই সময় ভারতকে সাহায্য করতে এগিয়ে আসে ইসরায়েল। ভারতকে সমস্ত প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সাহায্য করে ইসরায়েল। ভারতকে লেজার টার্গেট মিসাইল দেয়, যা দিয়ে একদম সঠিক টার্গেটে আক্রমণ করা যায়। নজরদারি ড্রোনও দেয়, যা দিয়ে পাকিস্তানি বাংকারগুলোর ওপর খুব কাছ থেকে নজর রাখা যায়। অনেক গোপন তথ্যও ইসরায়েল ভারতের সঙ্গে শেয়ার করে, যা পরে অনেক কাজে আসে। এবার ইউএসএ শুরু করে দেয় তার নোংরা খেলা। ইউএসএ অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে একটা দল তৈরি করে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে থাকে। তারা ইসরায়েলকে বাধা দেওয়ার চেষ্টা করে যাতে সে ভারতকে সাহায্য করতে না পারে। ইসরায়েল ইউএসের কথা অগ্রাহ্য করে অস্ত্র সরবরাহ করতে উদ্যোগ নিলে ইউএসএ চেষ্টা করতে থাকে যাতে অস্ত্র ডেলিভারি দেরি হয় আর পাকিস্তান আরও ক্ষতি করতে পারে ইন্ডিয়ার। কিন্তু ইসরায়েল ইউএসের বন্ধুত্বকে পাত্তা না দিয়ে ভারতকে সাহায্য করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। ইসরায়েল ভারতকে লাইটেনিং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং পডস দেয়। এটাতে একটি উন্নত মানের ক্যামেরা ছিল, যা দিয়ে পাইলট অনেক দূর থেকে টার্গেটের ছবি তুলতে পারত। এই পডগুলিতে অ্যাডভান্স টার্গেটিং সিস্টেম ছিল, যা দিয়ে ইনফ্রারেড টার্গেটিং সিস্টেম দিয়ে অনেক দূর থেকে টার্গেটকে অ্যাটাক করা যেত নির্ভুলভাবে। এইসব যন্ত্র ব্যবহার করার অভিজ্ঞতা ভারতীয় সেনাদের ছিল না, তাই ইসরায়েল অস্ত্রের সঙ্গে নিজেদের টিম পাঠায়, যা ভারতীয় পাইলটদের গাইড করে। এবার আসে আরও এক বড় সমস্যা। গাইড করার টিম আছে, বোম বহন করার পডও আছে, কিন্তু বোম নেই। তখন ভারতের কাছে মাত্র 60টি লেজার গাইডেড বোমা ছিল। ভারত বোমা কিনতে পারেনি, কারণ ইউএসএ নিষেধাজ্ঞা চাপানোর পর কোনো দেশই ভারতকে বোমা বিক্রি করেনি। ভারত চাইছিল এই বোমাগুলি খুব প্রয়োজন ছাড়া ব্যবহার না করতে, কারণ যুদ্ধ বেশি দিন চললে
ভারতের অস্ত্রে ত্রাণ পড়তে পারত। এই অসুবিধা থেকে রক্ষা পাওয়ার জন্য ভারত লেজার গাইডেড বোমার জায়গায় 1000 পাউন্ডের ডাম বোমকে ফিট করে। এটা একটা তাপ্পি মারা পদ্ধতি বলতে পারেন। এটা একটা রিস্ক ছিল ভারতীয় সেনার কাছে, কাজ হতেও পারতো আবার নাও হতে পারতো। লেজার গাইডেডের থেকে সফল হওয়ার চান্স কম ছিল এই বোমার ক্ষেত্রে। ইসরায়েলের উন্নত প্রযুক্তির জন্য ভারতীয় সেনাদের একটা সুবিধা হচ্ছিল, ভারতের হাতে পাকিস্তানি বাংকারগুলির অবস্থানের সঠিক ইমেজ ছিল, যার জন্য সঠিক জায়গায় বোমাবর্ষণ সহজ হচ্ছিল। ভারতের তাপ্পি মারা পদ্ধতি সফল হয়, পাকিস্তানি বাংকার ধ্বংস হয়, প্রচুর পাকিস্তানি মারা যায়। এবার যুদ্ধের বাকি থাকা কাজ করে ফেলে ইন্ডিয়ান আর্মি। 4 জুলাই 18 জন ভারতীয় সৈনিক পাহাড়ে চড়ে উপরে ওঠে, বেঁচে থাকা পাকিস্তানিদের উপর হামলা চালাতে থাকে আর পুরো নিঃশেষ করে ছাড়ে তাদের অস্তিত্ব। ভারতের এক 19 বছরের বীর যোদ্ধা যোগেন্দ্র সিং যাদব, যিনি 15টা গুলি খেয়ে রক্তে ভিজেও পাকিস্তানিদের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিল। এ ছিল ভারতীয়দের বীরত্বের গল্প। এবার শুনুন পাকিস্তানিদের কাপুরুষতার গল্প। পাকিস্তান যেই দেখলো তারা এই যুদ্ধে জিততে পারবে না, ইউএসের প্রেসিডেন্টের কাছে গিয়ে ভিক্ষা চাইল যুদ্ধ বন্ধ করতে সাহায্য করার জন্য। কিন্তু এই পাকিস্তানি পিএম নওয়াজ শরীফ এই যুদ্ধের কথা প্রথমে স্বীকার করেনি, এখন ভিক্ষা চাওয়া শুরু করে দেয়। তার মানে বোঝাই যাচ্ছে প্রথমে তারা মিথ্যা বলছিল। পাকিস্তান এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার প্ল্যান করতে থাকে। তখন অটল বিহারী বাজপেয়ী ইউএসএ প্রেসিডেন্টকে ফোন করে বলেন, পাকিস্তান যদি এটা করে তাহলে আমরা কাল সূর্যোদয়ের আগেই পাকিস্তানকে ধ্বংস করে দেব। বিল ক্লিন্টন পাকিস্তানকে প্রেশার দেয় তার সৈন্য নিয়ে কার্গিল ছেড়ে চলে যাওয়ার জন্য। পাকিস্তানি সৈন্যরা যাতে এলওসি অতিক্রম করে আবার পাকিস্তানে ফিরে যেতে পারে, তাই ইন্ডিয়ান এয়ারফোর্স তার সার্ভিলেন্স বন্ধ করে দেয়। কিন্তু পাকিস্তান বেঈমান দেশ, আবার ভারতীয় সেনার ওপর আক্রমণ চালায়। এবার ভারতীয় সেনারা যোগ্য জবাব দেয় এবং তাদের তাড়িয়ে দেয়। 26 জুলাই 1999 কার্গিল আবারও ভারতের দখলে আসে। 4000 পাকিস্তানি এই যুদ্ধে মারা যায় আর 500 জন ভারতীয় সৈন্য শহীদ হয় এই যুদ্ধে। ভারতকে প্রতি মুহূর্তে ইসরায়েল সাহায্য করলেও ইসরায়েলের পাশে কিন্তু ভারত প্রথম থেকে ছিল না। 1947 সালে যখন ইসরায়েলকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোট হয়, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছিল, অর্থাৎ ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করেছিল ভারত। যদিও 3 বছর বাদে ভারত শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষে ভোট দেয়। পরের বছরগুলিতেও ভারত প্যালেস্টাইনকে সাপোর্ট করেছে। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক বা আন্তর্জাতিক কোনো সম্পর্ক ছিল না ভারতের, বা ভারত রাখার চেষ্টাও করেনি। কিন্তু এত অবহেলা সত্ত্বেও ইসরায়েল 1962-তে ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় ইন্ডিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। এরপরও ইন্ডিয়ার থেকে খুব একটা উদ্যোগ নেওয়া হয়নি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য। কিন্তু 1992-তে প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও প্রথম সফল উদ্যোগ নেয় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য। এর পরের বছরগুলিতে আস্তে আস্তে ভারত ইসরায়েলের সম্পর্ক আরও মজবুত হতে থাকে। কার্গিল যুদ্ধে ভারতকে সাহায্য করে ইসরায়েলের এই সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, ইসরায়েল ভারতকে সাহায্য করছিল কেন? ইসরায়েল 1971-এর যুদ্ধ, 1962-র যুদ্ধ, 1999-এর যুদ্ধ, এই সব যুদ্ধে ভারতকে সাহায্য করেছে। এর প্রধান কারণ হলো ভারতের শত্রু আর ইসরায়েলের শত্রু এক, অর্থাৎ পাকিস্তান। ইসরায়েলের সঙ্গে আরবদের যুদ্ধে 1948 সালে পাকিস্তান তাদের সৈন্য পাঠিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে। এছাড়াও যখনই প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ হয়, সব সময় পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধেই নিজেদের অস্ত্র পাঠায়। তাই পাকিস্তানের মতো শত্রু দেশকে ইসরায়েল ধ্বংস করতে চাইবে, এটাই স্বাভাবিক। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের সমর্থন বা সম্মান করেছিল যে দেশগুলি, তাদের মধ্যে ভারত অন্যতম ছিল। এইসব কারণের জন্যই ভারত ইসরায়েল সবসময় একে অপরের পাশে আছে আর থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।